আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। দর্শক, ইস্তেমার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ ও এম নজরুল ইসলাম। প্রথমে যাচ্ছি হাসান মাহমুদের কাছে। হাসান, ইস্তেমায় এ পর্বে এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে? তো আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে এই ইজতেমার আসলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনের কার্যক্রম সকাল ফজরের নামাজের পরে আসলে শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে বিভিন্ন যে জামাতবন্দি হয়ে যে সব মুসল্লিরা এসেছেন তাদের নিজস্ব জামাতে আসলে তাদের ব্যক্তিগত কার্যক্রম চলছে এবং সেখানে কিন্তু কিভাবে তারা হেদায়েতি কার্যক্রমগুলো যেখানে এখান থেকে যেগুলো পাচ্ছেন সেগুলো কিভাবে নিজ নিজ এলাকায় পৌঁছাবেন সেগুলোর ব্যাপারে কিন্তু তালিম দেওয়া হচ্ছে। এবং আমরা এর আগে দেখেছিলাম যে ভারতের একজন বিখ্যাত মাওলানা ইব্রাহিম দেওয়ালা তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। তারও আগেই কিন্তু পাকিস্তানের কয়েকজন মুরব্বী কিন্তু ইজতেমার ময়দানে বক্তব্য দিয়েছেন এবং তাদের যে মূল বক্তব্যগুলো ছিল যে ইজতেমার যে বিশেষত্ব এবারে সেটি হচ্ছে যে 3 পর্ব হওয়ার কথা। তবে এখন পর্যন্ত যে আজকের যে 22টি জেলা এখানে অংশ নিয়েছে এবং ঢাকার বেশ কয়েকটি অংশ এখানে অংশ নিয়েছে এবারে ইজতেমায় আজকের দ্বিতীয় পর্বে। এবং সেখানে যে মুসল্লিদেরকে যেসব নির্দেশনা দেওয়া হচ্ছিল এর মধ্যে সবগুলো হচ্ছিল যে আজকে থেকেই কিন্তু যারা এখান থেকে বের হয় 40 দিনের জন্য কিংবা 120 দিনের জন্য বিভিন্ন মেয়াদে যেসব মুসল্লিরা দেশের বিভিন্ন প্রান্তে যাবেন তাদেরকে কিন্তু আসলে নাম লিস্ট করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন জামাতে বিভক্ত করে আসলে তাদেরকে বিভিন্ন প্রান্তে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মূল যে মেম্বারটি রয়েছে সেই মূল মেম্বারেই কিন্তু ভারতের যে মাওলানা ইব্রাহিম দেওয়ালা তিনি সাধারণ যেসব আলেম এবং সাধারণ মুসল্লি রয়েছেন তাদেরকে কিন্তু আসলে হেদায়েতমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল এবং সেখানে কিভাবে আসলে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে সহজে কিভাবে ইসলামের যে শান্তির বাণীগুলো পৌঁছানো যায় সেই পরিকল্পনাগুলো কিন্তু সেখানে দেওয়া হচ্ছিল এবং দেশি বিদেশি মেহমানরা কিন্তু সেখানে অংশ নিয়েছিলেন। এবং এর পাশাপাশি পাশের যেসব ছোট ছোট দলে বিভক্ত হয়ে অর্থাৎ জামাতে বিভক্ত হয়ে তারা এসেছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন হেদায়েতমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল নিজেদের নিজস্ব ব্যবস্থাপনায়। এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আয়োজক কমিটির একজন সদস্যের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে এবারের ইজতেমায় কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি যেমন নেই, সাধারণ মানুষ আসলে সর্বোচ্চ আসলে এবারে এবং তারা কিন্তু তাদের পালন করছে, ধরনের বিশৃঙ্খলা পর্যন্ত তৈরি হয় না। দেখতে পাচ্ছি সারাদিনেই গত 5 দিন ধরেই কিন্তু ইজতেমা এবং ইজতেমার আশপাশে যেসব এলাকা সেখানে কিন্তু সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার পাশাপাশি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এপিবিএন তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে এখানে তাদের তৎপরতা চালিয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যেমন যাতে না তৈরি হয় সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এবং আমরা পাশে দেখছিলাম যে তুরাগ নদীর পাড়ে যেহেতু এই ইজতেমা হচ্ছে সেখানে কিন্তু সেনাবাহিনী এবং নৌবাহিনীর টহল দল কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপরতা সেখানে অবস্থান নিয়েছে। একই সাথে এখানে যথেষ্ট পরিমাণ ফায়ার সার্ভিসের কর্মীকে রিজার্ভ রাখা হয়েছে, যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটিকে মোকাবেলা করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ তৎপরতা। এবং আমরা যতটুকু জানলাম যে গতকালকে রাতে একজন মুসল্লির মৃত্যু হয়েছে এবং সকালে বেশ কয়েকজন মুসল্লি কিন্তু এখানে আহত হয়েছিলেন এবং আহত বলতে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন, তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিসের সহায়তায় পাশের হসপিটালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত দেশের এই ইজতেমার ময়দানে যে সার্বিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে চলছে। এবং আমরা এই মুহূর্তে আরও বাকি কিছু খবর জানতে আমাদের আরেকজন সহকর্মী ইজতেমা মাঠের অপর প্রান্তে রয়েছেন নজরুল, তিনি আমাদেরকে বাকিটুকু জানাবেন। নজরুল। হাসান, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ইজতেমা ময়দান কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে, অর্থাৎ সাদা পোশাকে এবং সবকিছু মিলে কিন্তু আপনার বলা চলে যে একদম নিরাপত্তার বলয়ের মধ্যেই কিন্তু ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবং সব জায়গায় দেখেছি আমরা যে কঠোর নজরদারি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইজতেমার আশপাশে কিন্তু মোবাইল কোর্ট এবং আপনার সবকিছুই কিন্তু এখান থেকে পরিচালিত হচ্ছে, অর্থাৎ এখানে যারা
মুসল্লিরা রয়েছেন তাদের যাতে নির্বিঘ্নে সবকিছু করতে পারেন সব দিয়ে কিন্তু কঠোর নজরদারির মধ্যে কিন্তু এই ইজতেমা দ্বিতীয় পর্বের আজকে দ্বিতীয় দিন কিন্তু অতিবাহিত হচ্ছে। আপনি জানেন যে এটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই গাজীপুর মেট্রোপলিটন যে কমিশনার রয়েছেন অর্থাৎ ডক্টর নাজমুল করিম উনি কিন্তু আসবেন এবং সাংবাদিকদের সাথে উনি কথা বলবেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইজতেমার যে মুরব্বীরা রয়েছেন তারাও কিন্তু আপনার সাংবাদিকদের সাথে কথা বলবেন এরকমটাই কিন্তু জানিয়েছেন। তবে আপনার সবকিছু মিলে কিন্তু চমৎকার একটি পরিবেশ কিন্তু ইজতেমায় বিরাজ করতেছে। আপনারা জানেন যে এখানে কিন্তু সাদা পোশাকে এবং বিভিন্ন স্তরের অর্থাৎ সাদা পোশাকে সহ কয়েকটি স্তরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশের এলাকাতে কিন্তু সিসিটিভি ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং আপনি জানেন যে প্রতিটি খিত্তায় খিত্তায় কিন্তু সাদা পোশাকে অসংখ্য পুলিশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু আপনার ইজতেমা ময়দানে যে স্বেচ্ছাসেবক আছে তারাও কিন্তু কাজ করতেছেন পুলিশের পাশাপাশি। এখানে সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা কিন্তু কঠোর একটি নিরাপত্তার চাদরে কিন্তু সম্পূর্ণ ইজতেমা ময়দানকে ডেকে রাখা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি মানুষকে কিন্তু যারা ভিতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু দেহ তল্লাশি করেই কিন্তু ভিতরে ঢুকানো হচ্ছে এবং মূল রাস্তা দিয়ে যারা বের হচ্ছেন তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া কিন্তু বাহিরের কেউ কিন্তু এই ময়দানের ভিতরে প্রবেশ করতে পারছে না। আপনার চারিদিকেই কিন্তু নিরাপত্তার কঠোর একটি বলয় তৈরি করা হয়েছে। তো আপনি ইজতেমাকে 58তম ইজতেমাকে ঘিরে কিন্তু এবারই নিরাপত্তার যে জোরদার সেটা কিন্তু করা হয়েছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো গাজীপুরের যে বিশ্ব ইজতেমা টঙ্গী তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমার আজ কিন্তু দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। তো এই ইজতেমাকে ঘিরে কিন্তু এখানে আশপাশের এলাকায় কিন্তু কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সবকিছু মিলে কিন্তু সুন্দর একটি পরিবেশ আমরা লক্ষ্য করতেছি, যেখানে লক্ষণীয় পরিবেশ যেখানে যাচ্ছে, যেখানে সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বজ্র ব্যবস্থাপনার আধুনিকায়নের উদ্দেশ্যে কেনা সরঞ্জাম দেখতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3 কর্মকর্তার ইতালি ভ্রমণকে কেন্দ্র করে সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ নিয়ে জনগণের প্রতিক্রিয়া কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? গত 9 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে কিন্তু 13 দফা নির্দেশনা জারি করেছিল। সেটি উপেক্ষা করে আজকে ইতালি যাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3 কর্মকর্তা, অর্থাৎ সচিব সুমনা আল মজিদ এবং প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, এছাড়াও রয়েছেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার SK দেবনাথ। তারা 3 জন কিন্তু যাচ্ছেন। অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কিন্তু মেশিনারিজ কিনা হয়েছে, সেগুলো জাহাজে তোলা হবে। সেই বিষয়টি জাহাজে তোলার পূর্বে সেই বিষয়টি দেখার জন্য সেই যন্ত্রপাতি ঠিক রয়েছে কিনা সেটি কিন্তু তারা যাচ্ছেন। অর্থাৎ প্রশ্ন উঠেছে যে যেহেতু যন্ত্রপাতি ক্ষয় করা হয়েছে এবং সেখানে কিন্তু ডাক্তার কর্মকর্তা কেন সেখানে যাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে এবং এটিকে সাধারণ নাগরিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ কিন্তু বলছেন যে অর্থের অপচয় ছাড়া আর কিন্তু কিছু নয়। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন নাগরিক নেতার সঙ্গে কথা বলবো। অর্থাৎ সুজনের মহানগর শাখার সম্পাদক রয়েছেন আলী ইউসুফ। জানতে চাই, এর পূর্বেও কিন্তু 2019 সালে সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কর্মকর্তা জাপান গিয়েছিল, তখন কিন্তু সমালোচনা হয়েছিল। এবারও সেটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে স্বাস্থ্য কর্মকর্তার যে বিদেশ ভ্রমণ, যে সংবাদটা আমরা পেলাম, এটি শুধু অযৌক্তিক না, অন্যায় এবং অর্থের অপচয়। এই ধরনের ভ্রমণের মাধ্যমে একজনের মানুষের ইচ্ছা পূরণ করতে যে যিনি ভ্রমণ করতে যান তিনি তো অন্যায় করছেন, যিনি অনুমোদন দিয়েছেন তিনিও অন্যায় প্রশ্রয়ের মাধ্যমে, অন্যায় আবদারের মাধ্যমে তিনি তাকে অনুমোদন দিয়েছেন। আমরা চাই এখানে স্বাস্থ্য কর্মকর্তার কোনো দরকার নেই। আমরা জেনেছি যে জিনিসপত্র ক্রয় করা হয়েছে, এখন শুধু শিপে উঠবে। এটি দেখার জন্য এই সিটি কর্পোরেশনের এই দুর্যোগকালীন সময়ে এত টাকা অর্থের অপচয়, এটি আসলে তার এই ভ্রমণটি রোধ করা হোক এবং এই ভ্রমণ থেকে যে টাকাটি বাঁচবে সেটি যেন নগরের উন্নয়নে ব্যয় হয় এবং এই অন্যায় আবদার যিনি করেছেন এবং যারা অনুমোদন দিয়েছেন তাদেরকে যেন সতর্কীকরণ বার্তা দেওয়া হয়, এই ধরনের অন্যায় যেন না করা হয়।
ধন্যবাদ। তিনি বলছিলেন যে সেটি কিন্তু অর্থের অপচয় ছাড়া আর কিছু নয় এবং সেই বিষয়টি আগামীতে যেন পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে কিন্তু যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান কিন্তু জানিয়েছেন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছেন সংকটকালীন মুহূর্তে কিন্তু এই যে অর্থের অপচয় সেটি কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3 কর্মকর্তার ইতালি ভ্রমণকে কেন্দ্র করে সমালোচনা সৃষ্টি হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় নাকাল চট্টগ্রামবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যানজট নিরসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যত উদ্যোগ নেওয়া হবে না কেন সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে চট্টগ্রাম থেকে এই যানজট আসলে নিরসন হবে না বলে মনে করছে সরকার মহল। কারণ এখন পর্যন্ত চট্টগ্রাম শহরকে ঢেলে সাজানোর যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। পাশাপাশি নগর পরিকল্পনাবিদরা বলছেন যেখানে সেখানে অবৈধ পার্কিং থেকে শুরু করে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে দোকান নির্মাণের কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ। পাশাপাশি সড়কে অবৈধ যানবাহন যেভাবে বেড়েছে এমন ব্যাটারি চালিত রিক্সাও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। এসব কারণে কিন্তু যানজটে আসলে ভোগাচ্ছে মানুষকে। কারণ আমরা সকাল থেকে দেখেছি নগরীর মুরাদপুর, জিসি, টাইগার পাস, বদরা, ঠালিশহর, আগ্রাবাদ এসব এলাকায় কিন্তু যানজট ভয়াবহ রূপ ধারণ করেছে। কারণ একটু আগেও জিসির মোড়ে আসলে সবচেয়ে বেশি যানজট ছিল। আমরা এখন যেখানে রয়েছে ওয়াসার মোড়, এখানেও কিন্তু যানজটের নাকাল ছিল নগরবাসী। কারণ এক পাশে উন্নয়নের কাজ চলার কারণে অন্য পাশে আসলে সড়কের এক পাশে উন্নয়নের কাজ চলছে, অন্য পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা এবং অবৈধ গাড়িগুলোর কারণে কিন্তু যানজটের বড় কারণ বলছেন সাধারণ মানুষ। কারণ অনেক সময় অফিস যখন শুরু হয় সকাল 7টা থেকে বেলা 10:30, 11টা পর্যন্ত কিন্তু যানজটে আসলে নাকাল থাকে চট্টগ্রাম। এতে করে অফিসের কর্মঘণ্টা যেভাবে নষ্ট হচ্ছে, পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ছে, চরম আকার ধারণ করছে। পাশাপাশি বিকালে আসলে 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যানজটের আরেক রূপ দেখা যায় পুরো চট্টগ্রামে। যানজট নিরসন করতে হলে সচেতন মানুষ এবং নগরবাসী যেটি বলছেন যতগুলো সেবা সংস্থা রয়েছে যে যানজট নিরসনে কাজ করছে তাদের পাশাপাশি সড়ক উন্নয়নে যারা কাজ করছে তারাও কিন্তু সমন্বিত উদ্যোগ না নিলে বা সব সেবা সংস্থাগুলো যদি এক হয়ে কাজ না করে তাহলে সড়ক থেকে যানজট কোনোভাবেই বন্ধ করা যাবে না। বিশেষ করে নগরীর যতগুলো ভিআইপি এলাকা আছে সেগুলোতে কিন্তু অবৈধ যানবাহন যেভাবে বন্ধ করা দরকার এবং ব্যাটারি চালিত রিক্সা আসলে সড়ক মহাসড়ক থেকে বন্ধ না করলে কিন্তু সহসাই যানজট থেকে মুক্তি পাবে না নগরবাসী। আর ট্রাফিক পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যানজট নিরসনে তাদের যে উদ্যোগ সেটি তারা কাজ করছেন এবং অবৈধ যেসব যানবাহন রয়েছে সেগুলোর ব্যাপারে তারা প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছেন এবং নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশের সংখ্যাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এবং যারা আসলে সড়কের মধ্যে যেটি আমরা সবচেয়ে বেশি দেখি ছোটখাটো যেসব গণপরিবহন রয়েছে সেগুলোর কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। কারণ তারা যেটি বলছেন এই সড়কের মধ্যে যেসব ছোটখাটো যানবাহন রয়েছে এবং যেগুলো অবৈধ যানবাহন সেগুলো কিন্তু যদি ব্যবস্থা না হয় এবং ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলাচল করতে দেওয়া হয় তাহলে কখনোই সড়ক থেকে কিন্তু যানজট নির্মূল করা যাবে না। যানজট নির্মূল করতে হলে যতগুলো সেবা সংস্থা রয়েছে সেগুলো কাজ করে এসব যানজট নিরসন করা সম্ভব বলে মনে করছে নগরবাসী। যানজট নিয়ে চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যানজটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম। দখল দূষণের কবলে অস্তিত্বহীন ফেনীর বেশিরভাগ খাল, এ বিষয়ে আরো জানাবো সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের কাছ থেকে। নিলয়, খাল খনন করে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দখলদারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় না, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ তোয়া। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের দাউদফল এলাকায়। আমার পিছনে যে খালটি দেখতে পাচ্ছেন আসলে এই খালটিকে একসময় এই এলাকার মানুষের বিভিন্ন সময় বিভিন্ন নামে খালটি পরিচিত। এটি কেউ দাউদফুল খাল বলে, কেউ কচুয়া খাল বলে। এই
পাগলিছড়ি খাল বলে। তবে আমরা দেখেছি যে কালের পরিবর্তনে এই খালটি একেবারে দখল দূষণে ভরে গেছে। একসময় এই খালটিকে ঘিরে ফেনী শহর সৃষ্টি হলেও ফেনী শহরে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই আসলে এই খালকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছে। কিন্তু কালের পরিবর্তনে এই খালটি দখল দূষণে একেবারেই চলাচলের পানি প্রবাহের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। একেবারে বলা চলে যে এখানকার যে খালগুলো রয়েছে সেগুলো ড্রেনে পরিণত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি ফেনী শহরের সামান্য পরিমাণ বৃষ্টি হলে আসলে পানি নিষ্কাশনের যে অন্যতম খাল হিসেবে কিন্তু এটি কিন্তু পানি প্রবাহের জন্য মাধ্যম ছিল। তবে দিন দিন এসব খালগুলো মানুষ দখল করে ফেলছে। বিশেষ করে এখানকার শহরবাসী যারা রয়েছে তারা অপরিকল্পিতভাবে শহরের যে সকল ময়লা আবর্জনা বর্জ্যগুলো রয়েছে সেগুলো একেবারে তারা খালের মধ্যে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে এখানকার সুপলা বহুমুখীর সাধারণ সম্পাদক আলাল উদ্দিনের সাথে কথা বলবো। আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে আমরা দেখেছি আসলে ফেনী শহর এবং জেলার বেশ কিছু নদ নদী আসলে সবকিছু দখল দূষণের কবলে পড়েছে। সেই ক্ষেত্রে আসলে ফেনীবাসী কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটা আসলে এখন জলাবদ্ধতা এবং আমাদের বিগত সময়ের ভয়াবহ বন্যার অন্যতম কারণ হলো আমাদের এই খালগুলো দখল হয়ে যাওয়া। আমাদের এই খালটা এটা হলো মূলত আদি ডাকাতিয়া এবং ডাকাতিয়া নদী হয়ে ছোট ফেনী নদীর একটা অংশ, এদিকে মধুবাই খাল, এদিকে এসে এটা পাগলিছড়ি খাল নাম ধারণ করছে। পরবর্তীতে ওইদিকে কচুয়া খাল হয়ে এটা কালিদাস পাহাড়িয়া নদীতে মিলিত হয়েছে। এরপরে ফেনী নদী হয়ে এটা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো এটা আমার এই বয়সে আমরা যেটা দেখেছি এটা আমাদের বাড়ির পাশেই এই খালটা। এখানে পালতোলা নৌকা আসতো, বিশেষ করে চাঁদপুর থেকে সমুনি থেকে পণ্যবাহী নৌকা এসে এই দাউদপুর এসে মিলিত হতো। এখান থেকে আবার পণ্যবাহী নৌকা চলে যেত। তো এখন নরসিংদী থেকে ফার্নিচারগুলো আসতো। তো এখন তো এই খালটা একটা ময়লা আবর্জনা ডিপুতে পরিণত হয়েছে। আমরা সুফলা বহুমুখী সমবায় সমিতি এটা আমরা বারবারই চেষ্টা করছি এই খালটা উদ্ধার করার জন্য। পাশাপাশি এখানে একটা এই জলাবদ্ধ যে অঞ্চলটা আছে ওই অঞ্চলে আদি যে খালগুলো আছে এগুলো পুনরুদ্ধারের জন্য, কিন্তু কখনোই সরকার আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করে না। পাশাপাশি আশপাশে যারা আছে তারা খালগুলো দখল করছে এবং খালগুলো দূষণ করছে। অর্থাৎ এখানে এখন যে খালটা দেখা যাচ্ছে এই খালটার আয়তন ছিল মিনিমাম 150 গজ, এখন এটা 5 গজে এসে দাঁড়িয়েছে। তো এটা একটা নগরায়ন করতে হলে কতটুক খাল লাগবে, কতটুক রাস্তা লাগবে এবং বাড়িগুলো কতটুক হতে হবে এটার একটা বাইন্ডিং আছে। কিন্তু এখানে এই শহরে কিছুই মানা হচ্ছে না, শুধু নগরায়নে হয়ে যাচ্ছে। তো আমরা আশা করব সরকার এই বিষয়টার দিকে নজর দিবে। ধন্যবাদ। আসলে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তিনিও আসলে বলছেন যে তারা বারবার উদ্যোগ নিয়েও আসলে তারা ব্যর্থ হয়। আমরা এখানে একজন সুশাসনের জন্য নাগরিক রয়েছে, তার কাছ থেকে জানতে চাইবে এই খালগুলো যে সবসময় দূষণ হয় এটার কি কারণ বলে আপনি মনে করেন? আসলে আমাদের নাগরিকরা অসচেতন, তাদের যে আন্তরিকতা যে এই খালগুলো যদি ভরাট হয়ে যায় একসময় আমরাই কিন্তু এটার কুফল ভোগ করবো। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রলয়ঙ্কারী যে বন্যা হলো স্মরণকালের ভয়াবহ বন্যা, এই বন্যা কিন্তু আমরা অনেক ভুক্তভোগী। ফেনীবাসী অর্থাৎ ফেনীবাসী পুরো অবস্থা তাদের খারাপ হয়ে গেছে শুধুমাত্র পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে। আমরা চাই যে দ্রুত এগুলার সমাধান হোক। ধন্যবাদ। আসলে আপনি শুনছিলেন যে এখানকার যেসব নাগরিকরা রয়েছে তারা আসলে বলছে যে পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে আসলে দিন দিন এই খালগুলো দূষণ হচ্ছে। তারা যদি যথা উদ্যোগ নিত তাহলে সবগুলো খালে কিন্তু পানি প্রবাহের জন্য কিন্তু সচল থাকতো বলে জানিয়েছেন। তো এই ছিল তো আমার কাছে খাল দূষণের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দখল দূষণের কবলে অস্তিত্বহীন ফেনীর বেশিরভাগ খাল এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। চাকরি স্থায়ীকরণের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে কাফনের কাপড় পরে আন্দোলন ও কর্মবিরতি পালন করছে মিল্ক ভিটা কোম্পানির শ্রমিকরা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং আর কি কি দাবি দাওয়া রয়েছে তাদের জানাবেন। ধন্যবাদ। যেমনটা বলছিলেন
যে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত মিল্ক ভিটা যে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানের যে দৈনিক মজুরি ভিত্তিতে যে শ্রমিকরা আছেন তারা কিন্তু তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় পরে একটা কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মসূচিটা চলবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিল্ক ভিটার প্রধান ফটকের ভিতরেই, একদম প্রধান ফটকের ভিতরেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটা পালন করছেন। তাদের অনেক দাবি আছেন। তারা যেটা বলছেন যে অনেকে 2 যুগের বেশি সময় ধরে এই চাকরিটা করছেন দৈনিক মজুরি ভিত্তিতে, অনেকে সেই 25 টাকা 28 টাকাতে চাকরিটা শুরু করেছিলেন। এখন পর্যন্ত কিন্তু 2 যুগের বেশি সময় পার হয়ে গেলেও তাদের এখনো চাকরিটা স্থায়ীকরণ করা হয়নি। পাশাপাশি তারা আরো কিছু কথা বলেছেন আমাদেরকে যে এরপরে গত সরকারের সময়ে বাইরে থেকে কিছু কর্মচারী নিয়োগ দেওয়া হলেও তাদের কিন্তু স্থায়ীকরণ করা হয়নি। এই সকল সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এইখানে একটা কর্মসূচি পালন করছেন। আমরা এইখান থেকে একটু কথা বলার চেষ্টা করব তাদের মধ্যেই একজন, যে আপনারা কি দাবি নিয়ে আসলে কর্মসূচি পালন করছেন এবং সার্বিক কি অবস্থা আছে আপনাদের? আমরা 24-27 বছর ধরে মাস্টার রোলে পড়ে আছি, স্থায়ীকরণ করা হয় নাই। আমাদের এমন ভাবে এই কমিটি বা চেয়ারম্যান স্যার, ম্যানেজিং কমিটি আমাদের একইভাবে 24 বছর আর 27 বছর রেখে দিছে, আমাদের কোনো নাই। এবং আমাদের ছুটি ছাড়কা হলে আমাদের বেতন থেকে কেটে নেয়, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই স্যার। আমরা চাচ্ছি আমাদের স্থায়ীকরণ করা হোক। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন কিন্তু যে ওনারা কোনো সুযোগ সুবিধাও পায় না এবং তার সার্বিক বিষয়টা নিয়ে কিন্তু তারা আসলে এই কর্মসূচিটা পালন করছেন। আমরা কিন্তু এইখানে আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনাদের মূল দাবিগুলো কি এবং কি কি দাবির সঙ্গে কি কি চাওয়া নিয়ে আসলে এখানে আপনারা আজকে আমাদের একটাই দাবি, সেটা হলো আমাদের চিঠিপ্রাপ্ত থেকে পার্মানেন্ট করা। সারা বাংলাদেশ মিল্ক ইউনিয়নে আমরা 874 জন চিঠিপ্রাপ্ত কর্মচারী আছি। আমি মাননীয় উপদেষ্টা, সমবায় উপদেষ্টা, সমবায় সচিব সহ এই মিল্ক ভিটার ম্যানেজমেন্ট সহ সবার কাছে একটাই আমাদের চাওয়া, সেটা হলো আমাদের অনতিবিলম্বে আমাদের এই চিঠি থেকে চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমরা দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে বৈষম্যের শিকার। এই প্রতিষ্ঠানে আমরা 18 বছর, 20 বছর, 24 বছর, 26 বছর পর্যন্ত শ্রম দিয়েও আমাদের চাকরি স্থায়ীকরণ করা হয় নাই। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন আসলে এইখানে কিন্তু আমরা এই সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এই প্রতিষ্ঠানের এজিএম যিনি আছেন তার সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে আমরা তাদের দাবির বিষয়গুলো জেনেছি এবং দাবির বিষয়গুলো আমরা মাধ্যম হয়ে আমাদের যে কেন্দ্রীয় অফিস আছে সেই কেন্দ্রীয় অফিসে পাঠিয়েছি। এই সিদ্ধান্তটা ওনারাই দিতে পারবেন, এনাদের হাতে কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন। বুঝি এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার কাছে। আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভকুমার ঘোষ। নেত্রকোনার আটপাড়া উপজেলার সরকারি জল মহাল 60 একর আয়তনের নকতি বিল থেকে অবৈধ দখলদারের উচ্ছেদের দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, প্রশাসন কি অবৈধ দখলদারদের সম্পর্কে অবগত আছে এবং উচ্ছেদের বিষয়ে তাদের পদক্ষেপ কি? তোয়া, আপনি যেমনটি বলছিলেন, এই যে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের একটি জলমহল, সরকারি জলমহল। তো এই জলমহলটি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতি বছরই স্থানীয় যে মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে সেই সব সমিতির মাধ্যমে এগুলা ইজারা দেওয়া হয়, ইজারা প্রদান করা হয়। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এখানে এই যে আপনার এই নকতি বিল, এই নকতি বিলের আয়তন কিন্তু প্রায় 60 একরের মতো। এটি সরকার স্থানীয় একটি মৎস্যজীবী সংগঠনকে ইজারা প্রদান করেছে। কিন্তু এই স্থানীয় কিছু প্রভাবশালী অবৈধ দখলদার তারা এই বিলের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে বলে এখানে অভিযোগ করছেন তারা। এবং এরই প্রতিবাদে আজকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই যে এলাকার লোকজন এবং স্থানীয় যারা মৎস্যজীবী আছেন তারা এখানে কিন্তু মানববন্ধন করছেন। আর এর কারণ হলো যে তারা এখানে যারা এই বিলে যারা অবৈধ দখলদার আছেন তাদেরকে যেন অবিলম্বে এখান
এখান থেকে বিল থেকে উচ্ছেদ করা হয় এবং সরকারি নিয়ম নীতি অনুযায়ী যারা বিলটি ইজারা নিয়েছেন তারাই যেন এই বিলের ভোগ দখল করতে পারেন, সেই দাবিতে কিন্তু আজকে এখানে এলাকার মৎস্যজীবী এবং সাধারণ মানুষ তারা কিন্তু মানববন্ধন করছেন। তো আমরা একটু জানবো, আচ্ছা এই যে এই বিল নিয়ে আপনি একটু বলবেন। জি, এই বিল অবৈধভাবে যারা এই বিলের মাধ্যমে দখল করে রাখছে, আমরা চাই এদেরকে অচিরেই অবিলম্বে এদেরকে বিল থেকে যাতে সরকার যাতে উচ্ছেদ করে, এই জন্য আমাদের দাবি। আর আমরা অনেক টাকা দিয়ে এটা নিছি, কিন্তু এরা সব কিছু কি করছে, মাছগুলারে বীজ দিয়ে মাইরিয়া সব মাছগুলা মাইরিয়া নিয়ে যেতেছে, জায়গাগুলা দখল করে রাখছে। এদেরকে যাতে অবিলম্বে উচ্ছেদ করা হয় এই জন্য আমরা আবেদন জানাইতেছি সরকারের কাছে। একজন বলছিলেন যে এখানে বিল থেকে যেন অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়, তিনি এমন দাবি জানিয়েছেন। আমরা একটু কথা বলবো এখানকার যে মৎস্য সমিতি রয়েছে, এই সমিতির যিনি সদস্য। আচ্ছা, আপনাদের কি সমস্যা হচ্ছে অবৈধ দখলদারদের কারণে এবং কি দাবি? আমাদের নারাচতল মৎস্য সমবায় সমিতি লিমিটেড, আমি একজন মৎস্য সমিতির সদস্য। এনে অবৈধ দখলদারি যারা অনেক কি দখল করে আছে, এতে আমরা এই বিলে মাছ ধরার সুযোগ পাচ্ছি না। এদের অবিলম্বে আমরা এদের উচ্ছেদ করার দাবি জানাই সরকারের কাছে। আচ্ছা, আমরা একটু এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছে একটু জানবো যে আচ্ছা আপনি বলেন তো এই যে বিল নিয়ে আসলে সর্বশেষ কি হচ্ছে? আমার নাম হলো আব্দুল হাকিম, আমার বাড়িটা নারাচতল। আমি জানি যে নারাচতল গ্রামের উত্তর পার্শ্বে একটা বিল আছে, বিলটা সরকারি খাস, এটার নাম হলো নক্তি বিল। নারাচতল গ্রামের মৎস্যজীবীরা ওই বিলটা এই ডাকের ইজারার মাধ্যমে আইনারা এই মাছ ধরে, কিন্তু প্রতিপক্ষ একটা এদেরকে যাতে মাছ ধরার জন্য এদেরকে নিষেধ করে, ঝগড়াঝাটি করে এদের সাথে, এরা জোরপূর্বক এই বিল থেকে অনেক টাকার মাছ নিয়ে যায়, মাছকে বিষ দিয়ে মারে। আমি এই বিলের পাশে কাজ করি, আমার জমি আছে, আমি দেখেছি। এবং লোকগুলির বাড়ি দৌলতপুর, অনেককে চিনি, যেমন হবিক, মানিক, চন্দন, আরো অনেক আছে, কিন্তু সকলেরই বাড়ি দৌলতপুর রসদের। আচ্ছা, আপনারা শুনছিলেন যে এই যে এখানে কিন্তু তিনি মানববন্ধন যারা আয়োজন করেছেন তারা কিন্তু বলছিলেন যে আসলে এই যে নক্তি বিল, এই নক্তি বিল কিন্তু অবৈধ দখলদারদের দখলে আছে এবং অনেক মাছ তারা এখান থেকে তারা নিধন করেছে। তো তাদের দাবি একটাই যে এই নক্তি বিলকে সরকার অবৈধ দখলমুক্ত করে সরকারের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী স্থানীয় মৎস্যজীবীদের হাতে হস্তান্তর করবেন, যারা ইজারা নিয়েছে তাদেরকে ভূ দখলের সুযোগ করে দিবেন, এমনটি কিন্তু আজকে তারা মানববন্ধনে দাবি করছেন। তো এই ছিল আমার কাছে নক্তি বিলের পার থেকে মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ জিয়াউর। নেত্রকোনা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। ঘন কুয়াশে আলুতে ছত্রাকের আক্রমণ হয়েছে, বাড়তি খরচে হতাশ কৃষক। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ছত্রাক নিরসনে বিঘা প্রতি কত টাকা বাড়তি গুনতে হচ্ছে কৃষককে? তো লালমনিরহাটে কিন্তু গত কয়েকদিনের ঘন কুয়াশার কারণে কৃষকরা যে আশা নিয়ে আলু চাষাবাদ করেছেন সে আশায় অনেকটাই গুড়েবালি পড়ছে, অর্থাৎ আলুর বাজার মূল্য কিন্তু অনেকাংশে কম। এছাড়া কিন্তু গত কয়েকদিনের যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে লেড ব্লাইট নামক যে ছত্রাক সহ নানা জাতের ছত্রাকের আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের কারণে প্রতি বিঘায় কিন্তু সপ্তাহে অন্তত ৩,০০০ টাকা করে ব্যয় বেড়েছে। সব মিলিয়ে কৃষকরা কিন্তু এই বাজারের দাম, বর্তমান পরিস্থিতি এবং ছত্রাকের আক্রমণে যে বাড়তি ব্যয়, এ নিয়ে হতাশা ভুগছেন। এবছর কিন্তু লালমনিরহাট জেলার তিস্তার চরাঞ্চল সহ সমতল সব মিলিয়ে ১২,০০০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে এবং গত বছরের তুলনায় এই বছর প্রায় ৪,০০০ হেক্টর জমিতে বেশি আলু চাষাবাদ হয়েছে। আমরা কৃষকের সাথে কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন যে এবছর আলু চাষাবাদের জন্য কিন্তু বীজের দাম অনেকটাই বেশি ছিল, অর্থাৎ ১ কেজি বীজ কিন্তু ১২০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত তারা ক্রয় করেছে এবং তারা চাষাবাদের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করেছে সেই কীটনাশকের মূল্যও কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছর বেশি ছিল। তবে সে অনুপাতে কিন্তু বাজারে দাম একেবারেই কম, অর্থাৎ বাজার একদম মাঠ পর্যায় থেকে কৃষকরা আলু পাইকারি দরে ১১ থেকে ১২ টাকা বিক্রি করছেন এবং এই যে ছত্রাকের যে আক্রমণ, সেক্ষেত্রে কিন্তু বাড়তি যে ব্যয় সেটি কিন্তু সব মিলিয়ে খরচ ওঠা তো দূরের কথা, কৃষকের কিন্তু অনেকটাই লস হবে
হবে বলে কৃষকরা মনে করছেন। আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলছি। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা যেটি বলছেন যে কৃষক পর্যায়ে তাদের পরামর্শ দেয়া হচ্ছে এবং এই পরামর্শ অনুযায়ী কৃষকরা কিন্তু নানা ধরনের কীটনাশক ব্যবহার করছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমেটের কলেজ বাজার এলাকায়। এই বাজারটি যদি একটু দেখাতে চাই যে কলেজ বাজারের পার্শ্ববর্তী এলাকায় কিন্তু মাঠের পর মাঠ কৃষকরা আলু চাষাবাদ করেছেন এবং এই মাঠে কিন্তু অনেক ফসলের মাঠ আমরা ঘুরে দেখেছি যে লেট ব্লাইটের কারণে কিন্তু অনেকে আলুর ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই কৃষকরা যেটি অভিযোগ করছেন যে লেট ব্লাইটের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিন্তু বাজারে গিয়ে নানা জাতের কীটনাশক নিয়ে আসছেন। তবে কোন কীটনাশক কাজে দিচ্ছে বা ছত্রাকনাশক নিধন করছে সেটি কিন্তু আসলে কৃষকরা বুঝে উঠতে পারছেন না। সব মিলিয়ে যদি বলতে চাই, গত কয়েকদিনের ঘন কুয়াশার কারণে লালমনিরহাটের কৃষকদের ঘাড়ে কিন্তু বাড়তি ব্যয় চেপেছে। আলুর বাজার মূল্য কিন্তু সেভাবে না পাওয়ায় কৃষকরা অনেকটাই হতাশ হয়েছেন। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবর। তোয়া, আপনাকে ধন্যবাদ বাদশাহ। কুয়াশায় আলুতে ছত্রাকের আক্রমণ হয়েছে এবং বাড়তি খরচে হতাশ কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা সরাসরি চলে যাব সেখানে। সিস্টেম বাস্তবায়ন, কিডনি ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ চিকিৎসা সহ 24 ঘন্টা হেল্পলাইন, জরুরি সেবা, দুর্ঘটনা পরবর্তী সেবা, দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা, স্বাস্থ্যসেবা সেবায় ন্যায় বিচার, রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন, সমাজের প্রতিনিধিকারী ব্যক্তিবর্গ সমন্বয়ে চিকিৎসক ও রোগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা, স্বচ্ছতা, মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবস্থা। এরপরে আছে মধ্যমেয়াদী, এটা 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে 10 বছর পর্যন্ত। এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা উত্থাপন করছি, কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কারণ এরপরের প্রস্তাবগুলো হচ্ছে 1 থেকে 5 বছর, তারপরে 10 বছর পর্যন্ত। এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে না। কিন্তু জাতির জন্য আমরা এই প্রস্তাবনাগুলো উপস্থাপন করছি, যে প্রস্তাবনাগুলো যদি এই সরকার গ্রহণ করে, পরবর্তী যে সরকার জনগণের সরকার, জনগণের নির্বাচনে নির্বাচিত হবে, সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায়, তাহলে আমরা যে এই প্রস্তাবগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায়ে এবং চূড়ান্ত মানে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের চেষ্টা চালাবো। সাতক্ষীরাতে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বিঘা প্রতি সূর্যমুখীর কত মন বীজ পাবে এবং কত টাকায় বেচার আশা দেখছেন চাষিরা? তোয়া, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার তালা উপজেলার যে পরীক্ষামূলকভাবে যে সূর্যমুখী চাষাবাদ হচ্ছে সেই চাষাবাদের ফসলের মাঠে। এখানে বলে রাখবার দরকার যে সাতক্ষীরা উপকূলীয় জেলা হিসাবে যখন ফসলহীনতার যে চিত্র ফুটে ওঠে, তখন তেলবীজ ফসল উৎপাদনের লক্ষ্যে এই যে সূর্যমুখী চাষাবাদ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট করছে এবং এরকম 10টি প্লট
এইভাবে এরকম 10টি প্লট তারা চাষাবাদের সফলতা দেখিয়েছে। একইভাবে বিনার সাথে এর আগে আমরা দেখেছি কৃষি বিশ্ববিদ্যালয়কেও যুক্ত হতে দেখেছি। তো আমরা এখন বৈজ্ঞানিক কর্মকর্তাদের কাছে জানতে চাইছি যে এটি আসলে কতদিন লাগবে এবং বিঘা প্রতি কতটা ফসল আসবে এবং কৃষকরা তাতে আর্থিক কেমন লাভবান হতে পারে। আচ্ছা, বিষয় হলো যে আমাদের তেল জাতীয় ফসল খুব গুরুত্বপূর্ণ একটি ফসল। আপনারা অবগত আছেন যে আমাদেরকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করতে হয় এই তেল জাতীয় ফসল আমদানির ক্ষেত্রে, এবং আমাদের সাতক্ষীরা জেলাটি একটি উপকূলবর্তী এলাকা এবং একটি হলো স্ট্রেস প্রোন এরিয়া। তো এই এরিয়া এই সময়টা যেটা এখন বর্তমান যে সময়টা চলছে এই সময় ম্যাক্সিমাম জমি পতিত থাকে। তো এই লক্ষ্যে আমাদের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রেজা মোহাম্মদ ইমন স্যার, তার নেতৃত্বে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে এবং এখানে আমরা সূর্যমুখী চাষের একটা বিশাল সফলতা পেয়েছি এবং এটির জীবনকাল আমাদের অনেক কমে এসেছে। এটা আমাদের 10 থেকে 115 দিনের মধ্যে আমরা এটা কর্তন করতে পারবো। এটা দেখেন অনেক যেটা আমাদের অনেক লাইন আছে যেটা ম্যাচিউর হয়ে গিয়েছে এবং এখানে ফলনও অনেক বেশি, গাছগুলো অনেক খাটো। আমরা আশাবাদী এই অঞ্চলের কৃষকরা এই গাছসমূহ চাষ করে তাদের যে পতিত জমিসমূহ রয়েছে এই জমিগুলোকে অতি সহজেই তার চাষের আওতায় আনার মাধ্যমে এই সূর্যমুখী থেকে যে তেলটা পাবে শুনছিলাম। তো এই ছিল সাতক্ষীরায় পরীক্ষামূলকভাবে যে সূর্যমুখী চাষাবাদ চলছে এবং যার বাম্পার ফলন ফলেছে অন্তত 10টি প্লটে, এই তার সর্বশেষ। তোয়া, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরাতে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে এবং এ বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং তিনি জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত তথ্য। জেলা প্রশাসনের সহযোগিতায় যশোর পৌর পার্কে শুরু হয়েছে সুবিধাবঞ্চিত নবীন প্রবীণদের মিলন মেলা। এ বিষয়ে আরো জানবো সহকর্মী সালাউদ্দিন সাগরের কাছ থেকে। সাগর, মেলায় কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। তো আপনাকে, আপনি যেমনটা বলছিলেন আসলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদের উদ্যোগে কিন্তু যশোরে শুরু হয়েছে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে চিত্রাঙ্কন, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। একই সাথে তারুণ্যের যে মিলন মেলা সেটার আয়োজন করা হয়েছে। আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমরা এখন রয়েছি যশোরের আব্দুর রাজ্জাক কলেজ মাঠে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুরা কিন্তু আসলে খেলার প্রস্তুতি নিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক রয়েছেন, যশোরের আহ্বায়ক যিনি রয়েছেন, তার সাথে যে আসলে এই সময় হঠাৎ করে এরকম আয়োজন করার কারণ কি? এখন এই যে জানুয়ারি মাসটা প্রত্যেকটা স্কুল কলেজে কিন্তু ইভেন্ট হয়, কিন্তু আমরা দেখি মাদ্রাসাগুলোতে বিশেষ করে এতিমখানাগুলোতে কিন্তু এই ধরনের ইভেন্ট হয় না। তো আমরা চিন্তা করলাম যে অধিকার বঞ্চিত শিশু যারা তাদের নিয়ে আমরা এই ধরনের আয়োজন করতে পারি। তো সেক্ষেত্রে এতিমখানার বাচ্চাদের নিয়ে আসা হয়েছে এবং একদম সমাজের অধিকার বঞ্চিত যেসব শিশুরা আছে তাদেরকে সিলেক্টিভলি খুঁজে খুঁজে বের করে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে আমরা খাবারের আয়োজন করেছি তাদের জন্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে কি কারণে এই আয়োজনটি করা হয়েছে। আয়োজনটা অনেকটা ব্যতিক্রমী ছিল, সে কারণেই মূলত কি কারণে হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করছিলাম। আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে যারা সুবিধা বঞ্চিত রয়েছে এবং বিভিন্ন কারণে অনুষ্ঠানগুলো হয় না, সে কারণে আয়োজনটা করা হয়েছে। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ।